হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিডিশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সন্দীপ দাস, আর আজকে থেকে আমাদের এখানে ইন্ডিয়ান পলিটির ওপর একটা সেশন শুরু হচ্ছে। এখানে আমরা ইন্ডিয়ান পলিটির প্রত্যেকটা চ্যাপ্টার এম লক্ষ্মীকান্ত থেকে ডিটেলসে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে আলোচনা করব, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইন্ডিয়ান পলিটি থেকে যদি কোনো কোশ্চেন্স আছে সেটা যেন একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের, এবং তোমাদের যেন করতে অসুবিধা না হয়, এবং আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলস আলোচনা করব। আর আজকে এটার প্রথম ভিডিও, ইন্ডিয়ান পলিটির প্রথম ভিডিও এটা। আর আমরা প্রত্যেকটা জিনিস যখন ডিটেলস আলোচনা করব, তোমরা একটু চেষ্টা করবে, লেন্দি হবে একটু জিনিস ভিডিওটা, তোমরা চেষ্টা করবে মন দিয়ে জিনিসটাকে শোনার এবং বোঝার। তো আমরা ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্ত পড়ব 6th এডিশন, ঠিক আছে? যাদের কাছে বই নেই তারা পারলে বই কিনে নিও, না নিলেও কোনো অসুবিধা নেই, পিডিএফ অ্যাভেলেবেল আছে চারিদিকে। তো বিভিন্ন ওয়েবসাইট থেকে চাইলে পিডিএফও ডাউনলোড করে নিতে পারো তোমরা। আর ক্লাসটা দেখো, আমরা বাংলাতে ডিটেলস আলোচনা করব ইন্ডিয়ান পলিটি, ওকে? যাতে তোমাদের এক্সামে, যে কোনো এক্সামে পলিটির থেকে যে কোনো কোশ্চেন্স আছে তোমাদের যেন কোনো সলভ করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের যে বইটা আছে, সেই লক্ষ্মীকান্তের বইটার প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, মানে আমাদের সংবিধান কী করে গঠিত হলো, কী করে গণনা করা হলো, কী করে তৈরি হলো, টোটাল জিনিসটা এই আছে ইন্ডিয়ান পলিটিতে। আর তার পেছনে একটা ভীষণ বড় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দ্য কোম্পানি রুল, আর একটা হচ্ছে দ্য ক্রাউন রুল। দ্য কোম্পানি রুল আমাদের চলে 1773 থেকে 1858 সাল পর্যন্ত, আর দ্য ক্রাউন রুল শুরু হয় 1858 থেকে আমাদের স্বাধীনতা 1947-এর সময় পর্যন্ত ক্রাউন রুল চলতে থাকে। তা আজকে আমরা প্রথম পার্ট দ্য কোম্পানি রুলটা দেখব, ঠিক আছে? তোমরা সবাই রেডি থাকো, ওকে? তোমরা যারা আছো চ্যানেলটা ভিডিও দেখছো, তোমরা প্লিজ ভিডিওটাকে একবার লাইক করে দিও, কারণ অনেকক্ষণ ধরে আমাকে বলতে হবে, প্রত্যেকটা জিনিস ডিটেলস আলোচনা করতে হবে, প্রচণ্ড জিনিস চাপ হবে। তোমরা প্লিজ লাইক করে দিও একবার ভিডিওটা, ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা দেখি কোম্পানি রুল কী করে হচ্ছে। তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশন দেখব। ইন্ট্রোডাকশন দেখব, প্রথমেই আসবে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল কবে? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসলো কি নিয়ে? ইংল্যান্ডের রানীর কাছ থেকে, ইংল্যান্ডের রানী এলিজাবেথ ওয়ানের কাছ থেকে চার্টার নিয়ে আসলো। কি নিয়ে আসলো? চার্টার। চার্টার কি? চার্টার হচ্ছে একটা এক্সক্লুসিভ রাইট, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কুইন এলিজাবেথ দিয়েছিল 1600 সালে ভারতে আসার জন্য, এবং সেখানে বলা ছিল যে কেপ অফ গুড হোপ, মানে এই যে ম্যাপে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা, কেপ অফ গুড হোপ, এই যে ইস্টার্ন সাইডে যে সমস্ত দেশ আছে না, ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে যে সমস্ত দেশ, মানে ইন্ডিয়া, আরব, চীন, এই সমস্ত দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করার জন্য রাইট দিয়েছিল, ঠিক আছে, বা অধিকার দিয়েছিল। 1600 সালে চলে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে, এবং তারা ব্যবসা বাণিজ্য শুরু করলো, ঠিক আছে? ব্যবসা বাণিজ্য শুরু করছে, চলছে, তারা আস্তে আস্তে নিজের সাম্রাজ্য দখল করছে, ঠিক আছে, নিজের একটা এম্পায়ার তৈরি করছে। ঠিক সেরকম সময়ে, ঠিক আছে, 1765-এ তারা পেল দেওয়ানি রাইট। 1765-এ তারা পেল দিওয়ানি রাইটটা কেন পেয়েছিল? দিওয়ানি রাইটটা পেয়েছিল 1764-তে কি হয়েছিল? ব্যাটেল অফ বক্সার। কি হয়েছিল? ব্যাটেল অফ বক্সার। 1764 সালে ব্যাটেল অফ বক্সার হয়েছিল কার সাথে? মুঘল সম্রাট শাহ আলমের সাথে, ঠিক আছে? মুঘল সম্রাট শাহ আলমের সাথে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? যখন শাহ আলমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হলো যুদ্ধটা, যে শাহ আলম হেরে গেল, যখন মুঘল সম্রাট শাহ আলম হেরে গেল, তখন তাকে একটা ট্রিটি হয়েছিল, সেই ট্রিটিতে তাদের দিওয়ানি রাইট দিয়েছিল। দিওয়ানি রাইটটা কি? দিওয়ানি রাইট হচ্ছে সিভিল রেভিনিউ অ্যান্ড ট্যাক্স কালেকশন রাইট, মানে সিভিল জাস্টিস এবং ট্যাক্স কালেকশন রাইট, ঠিক আছে? কি ছিল দিওয়ানি রাইট মানে? কি দিওয়ানি রাইট মানে হচ্ছে সিভিল জাস্টিস অ্যান্ড
ট্যাক্স কালেকশন রাইট। সিভিল জাস্টিস অ্যান্ড ট্যাক্স কালেকশন রাইট মানে সাধারণ মানুষের যে বিচার ব্যবস্থা তার অধিকার দিয়েছিল এবং কর আদায়ের অধিকার পেয়েছিল। বেঙ্গল কোথাকার? বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা এই তিনটে জায়গার কর আদায়ের অধিকার পেয়েছিল এবং এই তিনটে জায়গায় তখন ইন্ডিয়াতে খুব স্ট্রং জোন ছিল, মানে খুব ধনবান একটা এরিয়া ছিল। সেই এরিয়ার ট্যাক্স কালেকশন রাইট পেয়ে গেল। সিভিল জাস্টিসও পেয়েছিল, বাট সিভিল জাস্টিস নিয়ে ইংরেজ সরকারের তেমন মাথা খারাপ ছিল না, মাথা ব্যথার কোনো কারণ ছিল না, কারণ কে জাস্টিস পেলো না তাদের দেখার কোনো কিছু দরকার ছিল না, তাদের দরকার ছিল শুধু টাকা। ঠিক আছে, তাই সেই ট্যাক্স কালেকশন রাইটটা একটা হিউজ একটা রাইট পেয়ে গেল 1765-এ। দিওয়ানি রাইটস পেলো শাহ আলমের কাছ থেকে। বক্সারের যুদ্ধে হারার পরে সে দিল। ঠিক আছে, হারার পরে যখন পেয়ে গেল এবং কোম্পানি আস্তে আস্তে প্রচুর বড়লোক হতে শুরু করলো, প্রচুর পরিমাণে বড়লোক হতে শুরু করলো। কিন্তু তখন একটা প্রবলেম হয়েছিল। তখন প্রবলেমটা হলো যে কোম্পানি তো বড়লোক হতে শুরু করলো, কিন্তু কোম্পানি বড়লোক হওয়ার থেকে বড় কথা, কোম্পানি যে ওনার বা যে মালিকরা ছিল, যে সমস্ত বড় বড় পজিশনে যে সমস্ত মালিকরা ছিল, কোম্পানি বড়লোক হওয়ার থেকে বড় শুরু হলো, সেই সমস্ত মালিকগুলো বড়লোক হওয়া শুরু করলো। কারণ তারা কি করছিল? তারা কোম্পানির নামে নিজেদের প্রাইভেট ব্যবসা চালাচ্ছিল, নিজেদের প্রাইভেট কাজ করাচ্ছিল কোম্পানির নাম দিয়ে, কিন্তু টাকা তারা নিজস্ব প্রাইভেট অ্যাকাউন্টে রাখছিল। কোম্পানি আস্তে আস্তে লোকসানে যাচ্ছিল। দেখা গেল ওই টাইমে প্রায় 10 লক্ষ পাউন্ড লসে ছিল কোম্পানি 10 লক্ষ পাউন্ড লসে রয়েছে। ওই টাইমে কোম্পানি 10 লক্ষ পাউন্ড লসে চলছিল। তার মানে বুঝতে পারছো তখনকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও দুর্নীতি ছিল, মিসম্যানেজমেন্ট ছিল টাকা পয়সার মধ্যে। ঠিক আছে, ওরাও তো চুরিচামারি করতো। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে যে প্রচুর মিসম্যানেজমেন্ট হলো, কোম্পানি লসে চলতে শুরু করলো। তখন ওরা ইংরেজের রানীর কাছে বললো হেল্প করো দাও আমাদের হেল্প করো, আমরা চাই হেল্প, যে কোম্পানি এরকম লসে যাচ্ছে আমাদের হেল্প করো। তখন রানী ভাবলো যে এটা কী ধরনের কোম্পানি, এটা কী ধরনের মনোপলি পেলো। ওরা মনোপলি ছিল, ঠিক আছে, ওরা তো মনোপলি পেয়েছিল 1600 সালে যে চার্টার পেয়েছিল, সেই চার্টারের মনোপলি ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ব্রিটেন থেকে ভারতের এদিকে আসবে না ব্যবসা বাণিজ্য করার জন্য। তাহলে টোটাল অ্যাবসলুট মনোপলি ছিল ওদের। তাহলে ওদের সেখানে সেই হিসাব মতো লাভ করার কথা এবং সেই লাভ্যাংশ থেকে ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটেন ট্যাক্স পাওয়ার কথা, কিন্তু কোম্পানি লসে চলছিল। তখন ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ যে রানী তিনি ভাবলো যে কোনো না কোনো প্রবলেম আছে, তাহলে এদের ওপর আমাদের নজর রাখতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিশ্চয়ই কোনো ভুলভাল কাজ করছে, তার জন্য এরকম জিনিসপত্র হচ্ছে, তাই আমাদের তাদের প্রতি নজর রাখা দরকার। তাই তখন কি করলো, ওরা তখন শুরু করলো দ্য কোম্পানি রুল। ঠিক আছে, বা ওরা রেগুলেটিং অ্যাক্ট পাস করা শুরু করলো। ওরা কি করলো, রেগুলেটিং অ্যাক্ট পাস করা শুরু করলো। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট পাস করা শুরু করলো, তার পেছনে কারণ ছিল একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত কাজকর্ম করছিল ভারতে, ঠিক আছে, তাদের ওপর কন্ট্রোল করা এবং তাদের নিয়ন্ত্রণ করার ওপর, মানে টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজকর্মগুলো করছিল ভারতে, সেই সমস্ত কাজকর্মগুলো দেখাশোনা করা, তাদের ওপর কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার জন্য তারা রেগুলেটিং অ্যাক্ট চালু করা শুরু করলো, বা সেগুলোকে আমরা চার্টার অ্যাক্টও বলে থাকি। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্টও বলা থাকে। এছাড়া কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া মানে কি, ইংরেজ সরকার চাইছিল যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিপ্রেজেন্টেটিভ করছিল ইংরেজ সরকার চাইছিল যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে না, আমরা ডাইরেক্টলি ইন্ডিয়ার ওপর কর্তৃত্ব আদায় করব। ঠিক আছে, তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ওরা আস্তে আস্তে নজর রাখা শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর, তার জন্য তারা রেগুলেটিং অ্যাক্ট পাস করা শুরু করলো। তো প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হলো কবে? প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হলো 1773 সালে। প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস কত হলো? 1773। তাহলে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। কী করলো? মেনলি প্রোগ্রাম কী ছিল ওদের রেগুলেটিং অ্যাক্ট পাস করার পেছনে? রেগুলেটিং অ্যাক্ট পাস করার পেছনে প্রোগ্রাম এটাই ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নজর রাখা। নজর কী করে রাখবে? কারণ ইংল্যান্ডে তো রয়েছে, ইংল্যান্ড থেকে কী করে নজর রাখবে? ওরা বলল যে না, তোমরা আমাকে তোমার প্রত্যেকটা কাজে, তোমার মিলিটারি অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কমার্শিয়াল অ্যাফেয়ার্স, প্রত্যেকটা অ্যাফেয়ার্সের আমাদের প্রত্যেকটা প্রশ্ন যেন আমাদের খোঁজখবর যেন আমরা পেয়ে যাই, একটা রিপোর্ট তোমাদের অ্যানুয়ালি পেশ করতে হবে।
তার জন্য কি করলো, লন্ডনে তখন কি করলো, লন্ডনে কোর্ট অফ ডিরেক্টরস বলে একটা কাউন্সিল তৈরি করলো, কোর্ট অফ ডিরেক্টরস বলে একটা সংস্থা তৈরি করলো। ঠিক আছে, কি করলো, কোর্ট অফ ডিরেক্টরস বলে একটা গভর্নিং বডি তৈরি করলো কোম্পানির। ঠিক আছে, কোম্পানির গভর্নিং বডি বলতে মানে কোম্পানি যে হেড, বড় বড় পজিশনে যারা আছে, মানে কোম্পানি যারা মালিক বলতে গেলেন, তারা মিলে লন্ডনে একটা কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করলো। সেই কোর্ট অফ ডিরেক্টরসে বললো যে এরা ইন্ডিয়াতে যে সমস্ত মিলিটারি অ্যাফেয়ার্স চলছে, সিভিল অ্যাফেয়ার্স চলছে, রেভিনিউ মানে করের ব্যাপারে যে সমস্ত টাকা পয়সার ব্যাপারে যে সমস্ত কাজ হচ্ছে, প্রত্যেকটা জিনিসের একটা রিপোর্ট যেন আমাদের গভর্নমেন্টকে দেওয়া হয়, ব্রিটিশ গভর্নমেন্টকে দেওয়া হয়। সেই রিপোর্ট সাবমিট করার জন্য লন্ডনে কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করলো। কোথায় তৈরি করলো, লন্ডনে। ঠিক আছে, আর কি করলো, তখন জিনিসটা কি ছিল, তখন জিনিসটা ছিল যে এটা মনে করো ইন্ডিয়া, ঠিক আছে, ওকে, বেঙ্গল, বোম্বে আর এখানে মাদ্রাস। এই যে বোম্বে, বেঙ্গল আর মাদ্রাস, ঠিক আছে, বোম্বে, বেঙ্গল আর মাদ্রাস, এটা তিনটে আলাদা আলাদা প্রেসিডেন্সি ছিল এবং এদের নিজস্ব আলাদা আলাদা এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ফাংশনস ছিল। এরও এক্সিকিউটিভ ফাংশন ছিল, লেজিসলেটিভ ফাংশন ছিল, এরও সেম ছিল। এরা কি করলো, এদের কাছ থেকে, এই বোম্বে আর মাদ্রাসের কাছ থেকে লেজিসলেটিভ ফাংশন, এর লেজিসলেটিভ ফাংশন, এর লেজিসলেটিভ ফাংশন কিছুটা বাংলার গভর্নরের কাছে ট্রান্সফার করলো। আগে এরা ইন্ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে, বোম্বে, বেঙ্গল এবং মাদ্রাস ইন্ডিপেন্ডেন্ট ছিল, নিজের কাজ নিজে করতো, নিজের এলাকায় এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কাজবাজ নিজেদের মতো সামলাতো। 1773-তে কী করলো ওরা কী করলো, যে বোম্বে আর মাদ্রাসের যে লেজিসলেটিভ কাজকর্ম ছিল, লেজিসলেটিভ পাওয়ার ছিল, কিছুটা পাওয়ার বাংলার গভর্নরের কাছে শিফট করে দিল। বললো যে না ভাই, বোম্বে আর মাদ্রাস তোমরা বাংলার গভর্নরের সাবঅর্ডিনেট হয়ে থাকবে কিছু কিছু লেজিসলেটিভ কাজের জন্য, কিছু কিছু লেজিসলেটিভ কাজের জন্য তোমাকে বাংলার গভর্নরের পারমিশন নিতে হবে, আন্ডারে থাকতে হবে, বাংলার গভর্নর তোমাকে রিপোর্ট করতে, বাংলার গভর্নরকে তোমাকে রিপোর্ট করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, আগে তিনজন ইন্ডিপেন্ডেন্ট ছিল, তিনজনের গভর্নর ছিল, ঠিক আছে, যখন এই বোম্বের কাছ থেকে লেজিসলেটিভ পাওয়ার কিছুটা বাংলার কাছে চলে গেল আর মাদ্রাসের কাছ থেকে কিছুটা লেজিসলেটিভ পাওয়ার বাংলার কাছে চলে গেল, তখন বাংলার যে গভর্নর ছিল সে একটু বেশি স্ট্রং হয়ে গেল। নিশ্চয়ই এর কাছ থেকে কিছুটা পাওয়ার বাংলার কাছে যদি যায় আর এর কাছ থেকে কিছুটা পাওয়ার যদি বাংলার কাছে যায়, দুজনের কাছে কিছু কিছু পাওয়ার বাংলায় গেল, তার মানে বাংলার যে গভর্নর ছিল সে একটু স্ট্রং হয়ে গেল। যখনই সে স্ট্রং হয়ে গেল একটু, তখনই সেই গভর্নর চেঞ্জ হয়ে গেল নামটা, তখনই সেই নামটা চেঞ্জ হয়ে কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তখনই নামটা চেঞ্জ হয়ে গেল, গভর্নর হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিল, প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল প্রথম লর্ড ওয়ারিং হেস্টিংস। কে ছিল, লর্ড ওয়ারিং হেস্টিংস। এই যে ইনি ছিল লর্ড ওয়ারিং হেস্টিংস, লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ঠিক আছে, আর কি করলো, পাওয়ারটা সেন্ট্রালে ট্রান্সফার করছে, তার মানে সেন্ট্রালাইজেশন স্টার্ট হয়ে গেছে। কি হলো, পাওয়ারটা ট্রান্সফার করছিল বাংলায়, মানে একটা কেন্দ্রীভূত করছিল একটা দিকে, তার মানে সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীয় ভবন স্টার্ট হয়ে গেছিল। তাহলে প্রথমে কোর্ট অফ ডিরেক্টরস চালু করলো, যাতে সমস্ত অ্যাফেয়ার্স খবরাখবর যেন আমার কাছে থাকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকে। সেন্ট্রাল পাওয়ার ট্রান্সফার করে সেন্ট্রালের কাছে একটা স্ট্রং সেন্টার তৈরি করার চেষ্টা শুরু করলো, সেন্ট্রালাইজেশন করার চেষ্টা শুরু করলো। তার জন্য কি হলো, গভর্নর চেঞ্জ হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো একা কাজ করবে না, তাকে হেল্প করার জন্য লোক লাগবে। তখন তাকে হেল্প করার জন্য 4টে মেম্বারের গভর্নর জেনারেল কাউন্সিল বানানো। গভর্নর জেনারেল ইন কাউন্সিল বানানো কত মেম্বারের ছিল, 4টে মেম্বার। 4টে মেম্বারের গভর্নর জেনারেল ইন কাউন্সিল হলো কোথায়, কলকাতা। কোথায় হলো, কলকাতা। তো কলকাতা নাম তখন নাম হতো ক্যালকাটা, ক্যালকাটা নাম ছিল ক্যালকাটা। তো এই যে গভর্নর জেনারেল কাউন্সিল এর আরেক নাম ছিল ক্যালকাটা কাউন্সিলও বলা হতো। ঠিক আছে, ক্যালকাটা কাউন্সিল বলতো কারণ ক্যালকাটায় হেড অফিসটা ছিল। ঠিক আছে, গভর্নর জেনারেল কাউন্সিলের হেড অফিস ছিল ক্যালকাটাতে। ঠিক আছে,
এরা ছিল এক্সিকিউটিভ। গভর্নর জেনারেল কাউন্সিলে যে 4টে মেম্বার ছিল এরা কিন্তু ছিল এক্সিকিউটিভ, কিন্তু এরা সঙ্গে সঙ্গে লেজিসলেটিভ কাজকর্ম সামলাতো। ঠিক আছে, দেখো এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ মধ্যে পার্থক্য কী? এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মধ্যে পার্থক্য হচ্ছে লেজিসলেটিভ যারা আছে তারা কি করে, তারা আইন তৈরি করে যে কোনো একটা অঞ্চলে কী আইন, লোকজনের জন্য কী আইন ভালো, কী আইন চলবে, কী আইন দ্বারা আমাদের এলাকাটা চলবে, সেই আইন তৈরি করে লেজিসলেটিভ। আর এক্সিকিউটিভ করে সেই আইনটাকে নিয়ন্ত্রণ করে, সেই আইনটাকে লোকজনের মধ্যে ছড়িয়ে দেয়, প্রচার করে এবং পালন করে। ঠিক আছে, এই গভর্নর জেনারেল কাউন্সিল যে 4টে মেম্বার ছিল তারা কিন্তু মেইনলি ছিল এক্সিকিউটিভ, কিন্তু তারা এক্সিকিউটিভ হওয়ার সঙ্গে সঙ্গেও লেজিসলেটিভ কাজকর্ম সামলাতো। ঠিক আছে, আর কি করলো যে সুপ্রিম কোর্ট তৈরি করলো। কলকাতায় বললো সুপ্রিম কোর্ট তৈরি হবে, সেখানে একটা চিফ জাস্টিস থাকবে, আর কে থাকবে, একে চিফ জাস্টিসকে হেল্প করার জন্য থাকবে 3 জন অন্য নর্মাল জাজ। ঠিক আছে, সুপ্রিম কোর্ট তৈরি হলো কবে? সুপ্রিম কোর্ট তৈরি হলো কলকাতায় 1774-এ। 1774-এ তৈরি হয়ে গেল সুপ্রিম কোর্ট কলকাতায়। ঠিক আছে, সেখানে ছিল একজন চিফ জাস্টিস এবং 3 জন নর্মাল জাজ। ঠিক আছে, চিফ জাস্টিসকে হেল্প করার জন্য। প্রথম চিফ জাস্টিস কে ছিল কলকাতায়? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে ছিল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ঠিক আছে, আর কি করলো, এই যে কোম্পানির যে সমস্ত লোকজন ছিল বা যে সমস্ত সার্ভেন্ট কাজ করতো কোম্পানির, ঠিক আছে, কোম্পানি যে সমস্ত সার্ভেন্ট কাজ করতো সেই সার্ভেন্টদের বলে দেওয়া হলো যে ভাই তোমরা প্রাইভেট ট্রেড করতে পারবে না, তোমরা যদি কোম্পানির হয়ে কাজ করো তাহলে কোম্পানির হয়েই কাজ করতে হবে, নিজস্ব প্রাইভেট কোনো ট্রেড তোমাদের করা যাবে না, প্রাইভেট কোনো ব্যবসা বাণিজ্য, নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য তোমরা চালাতে পারবে না। তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, তোমাদের ইস্ট ইন্ডিয়া যা করতে হবে তোমাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে থেকেই করতে হবে, যা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজই করবে, তোমার নিজস্ব প্রাইভেট কোনো ট্রেড তোমরা ইন্ডিয়াতে করতে পারবে না, নিজস্ব ব্যবসা কোনো ইন্ডিয়াতে করতে পারবে না। আর কি করলো, তখনকার যে রাজরাজারা তাদের কাছ থেকে কোনো ঘুষ নিতে পারবে না, কোনো রকমের কোনো উপহারও নিতে পারবে না। কোম্পানির সার্ভেন্টদের এরকম একটা আদেশ দিয়ে দেওয়া হলো, তাদের প্রাইভেট ট্রেড থেকে বঞ্চিত করে দেওয়া হলো, আর উপহার, কোনো ধরনের ঘুষ, কোনো ধরনের উপঢৌকন সমস্ত কিছু নেওয়া থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, বাতিল করে দেওয়া হলো যে তোমরা কিছু করবে না, কোনো রকম কোনো উপহার নেবে না, কোনো রকম কোনো ঘুষ যেন তোমাদের না নেওয়া হয়, প্রহিবিট করে দিল। ঠিক আছে, তাহলে কি কি করলো 1773-তে? কোড অফ ডিরেক্টস তৈরি করলো অ্যান্সারে দেওয়ার জন্য, যে তোমাকে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দিতে হবে, যা যা কাজবাজ করছো, তোমরা মিলিটারি কাজ করছো, রেভিনিউ কাজ করছো, সিভিলের যে সমস্ত কাজবাজ করছো, তোমরা সব কিছুর একটা জবাব আমাকে দিতে হবে। আর কি করলো, পাওয়ারটা সেন্ট্রালাইজেশন শুরু করলো। সেন্ট্রালাইজেশন গিয়ে বাংলাতে পাওয়ার আস্তে আস্তে বেঙ্গলটাকে স্ট্রং করতে শুরু করলো। তার জন্য গভর্নর অফ বেঙ্গল চেঞ্জ হয়ে গেল, নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য চার মেম্বারের একটা গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি হলো। এরা কিন্তু এক্সিকিউটিভ ছিল, কিন্তু এরা লেজিসলেটিভ কাজও সামলাতো। আর কি, একে অপর নাম ক্যালকাটা কাউন্সিলই বলা হতো, বা কাউন্সিল অফ 4ও বলা হতো। ঠিক আছে, যেহেতু 4টে মেম্বার ছিল। আর ক্যালকাটা কাউন্সিল বলা হতো কারণ হেড অফিস ছিল কলকাতাতে। আর কি তৈরি হলো, বললো সুপ্রিম কোর্ট তৈরি করতে হবে একটা। তাহলে 1774 সালে কলকাতাতে সুপ্রিম কোর্ট তৈরি হয়ে গেল। সেখানে বললো যে একজন চিফ জাস্টিস থাকবে আর 3 জন নর্মাল জাজ থাকবে। তাহলে একজন চিফ জাস্টিসকে ছিল স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, প্রথম চিফ জাস্টিস। আর কি বলে দিল, কোম্পানির কর্মচারীদের বলে দিল যে ভাই তোমরা কোনো রকম কোনো নিজস্ব ব্যবসা বাণিজ্য, প্রাইভেট ব্যবসা বাণিজ্য করতে পারবে না, না কোনো ধন সম্পত্তি বা কোনো উপহার তুমি নিতে পারবে কারো কাছ থেকে। ঠিক আছে, চলো এবার কি করলো, আর কি বলে দিল, আর বলে দিল যে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর এই রেগুলেটিং অ্যাক্টকে রিভাইজ করা হবে, দেখবে যে রেগুলেটিং অ্যাক্ট কী করে কাজবাজ করছে, আরও কী কী চেঞ্জেস দরকার আছে। ঠিক আছে, মেনলি রেগুলেটিং অ্যাক্ট পাস করার পেছনে কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করা, তাদের অ্যাফেয়ার্সগুলোকে কন্ট্রোল করা এবং নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, তাহলে 1773-তে অ্যাক্ট পাস হওয়ার কথা ছিল, তাহলে এরপর পাস হওয়ার কথা 1793, মানে 20 বছর পর। কিন্তু একটা প্রবলেম হচ্ছিল, প্রবলেমটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের সাথে একটু প্রবলেম চলছিল। তাই সুপ্রিম কোর্টের সাথে যখন প্রবলেম চলছিল তার জন্য একটা অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 সালে পাস করতে হলো। কী করতে হলো, অ্যামেন্ডিং অ্যাক্ট
পাশ করতে হলো 1781 সালে। এটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়। এই যে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 এটাকে সেটেলমেন্ট অ্যাক্টও বলা হয়। সেটেলমেন্ট অ্যাক্টও বলা হয়, ঠিক আছে। এই যে অ্যাক্টটা পাস করলো, এখানে না সুপ্রিম কোর্টে যে জুরিসডিকশন ছিল না, সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন ছিল, সেই সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের প্রচুর একটু প্রভাব ফেললো। মানে জুরিসডিকশনের পাওয়ারটা, সুপ্রিম কোর্টের যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটাকে কিছুটা কমিয়ে দিল। মানে কেমনভাবে কমিয়ে দিল? বললো, এই আইনের মাধ্যমে তারা বললো যে ভাই দেখো, তুমি সুপ্রিম কোর্ট, তুমি সবার উপর বিচার ব্যবস্থা করবে, সবার উপর জুরিসডিকশন চালাবে, ঠিক আছে, কিন্তু কোম্পানির অফিসার বা কোম্পানির যে এমপ্লয়ি থাকবে, কোম্পানির যে সমস্ত সার্ভেন্ট থাকবে, তারা যদি নিজের অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি কোনো কাজ করে এবং সেই কাজটা যদি ঠিক না হয়, তাও তোমরা তার পেছনে কোনো রকম কোনো ইনকোয়ারি বসাতে পারবে না। কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো অফিসার, ঠিক আছে, বা কোনো সার্ভেন্ট যদি তার অফিসিয়াল ক্যাপাসিটিতে থেকে কোনো কাজ করে এবং সেটা যদি ঠিক নাও হয়, তাহলে তোমরা তার ওপর কোনো ইনকোয়ারি চালাতে পারবে না। হ্যাঁ, সে যদি প্রাইভেট কোনো কাজ করতে যায়, নিজস্ব প্রাইভেট কোম্পানির কাজ বাদ দিয়ে প্রাইভেট কোনো কাজ করতে যায়, তার সেটার ওপর তোমরা জুরিসডিকশন চালাতে পারো, সেটা ঠিক আছে। কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটিতে থাকাকালীন তোমরা তাদের ওপর, না কোম্পানির মালিকের ওপর বা কোনো অফিসারের ওপর, না কোনো সার্ভেন্টের ওপর, তোমরা অফিসিয়াল ক্যাপাসিটিতে থাকাকালীন কোনো রকম কোনো ইনকোয়ারি চালাতে পারবে না। আর কি বললো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেভিনিউ ম্যাটার ছিল, অফিসিয়াল ক্যাপাসিটিতে কোনো ইনকোয়ারি করতে পারবে না। এছাড়া যে রেভিনিউ ম্যাটার ছিল না, রেভিনিউ ম্যাটারের ক্ষেত্রেও তোমরা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না, তোমাদের সেই অধিকার দেওয়া হয়নি। আর কি বললো, জিনিসটা ক্লিয়ার, অফিসিয়াল ক্যাপাসিটিতে কারো ওপর কোনো ইনকোয়ারি হবে না, রেভিনিউতেও তোমরা কোনো রকম কোনো ইনকোয়ারি করতে পারবে না, তোমাদের সেখানে কোনো জুরিসডিকশন নেই, তোমাদের কোনো হাত নেই, তোমরা তার মধ্যে থেকে আলাদা হয়ে থাকো, ঠিক আছে। আর কি বললো, আর একটা জিনিস হলো, দেখো তখন তো সুপ্রিম কোর্ট শুধু ছিল না, এছাড়া আরও অনেক যে বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন প্রভিন্সিয়াল কোর্টসও ছিল, কারণ সুপ্রিম কোর্ট তো একটা ছিল শুধু কলকাতায়, আরও ইন্ডিয়ার আরও বিভিন্ন পার্টে, বিভিন্ন প্রভিন্সে আলাদা আলাদা ছোটো ছোটো কোর্ট ছিল, প্রভিন্সিয়াল কোর্ট ছিল। সেই কোর্টে ধরো মামলা হয়েছে, কোনো মামলায় একটা রায় বেরিয়েছে, রায়টা পছন্দ হয়নি, দিয়ে অ্যাপিল যখন করবে, তাহলে অ্যাপিলটা কোথায় করবে? কোথায়, ঠিক আছে। এখন নর্মালি এখন কি হয়, এখন যদি আমরা কোনো ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে কোনো কেস ওঠে, সেই কেসের ফলাফল যদি আমার পছন্দ না হয়, আমরা গিয়ে হাইকোর্টে অ্যাপিল করব। হাইকোর্টেও যদি একটা রায় দেয়, সেটাও যদি আমার পছন্দ নয়, সেটা আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করব, রাইট? এইভাবে চলে আমাদের অ্যাপিল সিস্টেম। কিন্তু তখনকার সময় তো প্রভিন্সিয়াল কোর্ট ছিল, প্রভিন্সিয়াল কোর্টে যদি কোনো রায় দিত, সেটা যদি আমাদের পছন্দ না হতো, তাহলে সেটা কি সুপ্রিম কোর্টে যাবে? না, সেটা কখনোই সুপ্রিম কোর্টে যাবে না। প্রভিন্সিয়াল কোর্টের কোনো রায়ের ওপর যদি অ্যাপিল হয়, সেই অ্যাপিলটা যাবে না সুপ্রিম কোর্টের কাছে। সেই অ্যাপিলটা সুপ্রিম কোর্টের কাছে যাবে না, যাবে কোথায়? গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে। কোথায় যাবে? গভর্নর জেনারেল কাউন্সিল। মনে আছে যে 4টে মেম্বারের কাউন্সিল তৈরি হয়েছিল, সেই কাউন্সিলের কাছে যাবে সেই অ্যাপিলটা। তারা বিচার করবে যে কি হবে কি হবে না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের কাছে যাবে না। কিন্তু আরেকটা জিনিস ছিল, একটা সুবিধা দেওয়া হয়েছিল যে কলকাতার মধ্যে সুপ্রিম কোর্ট চাইলে নিজের অধিকার ফলাতে পারে। কলকাতার মধ্যে যদি কোনো কিছু হয়, কলকাতা রিজিয়নের মধ্যে তারা নিজের জুরিসডিকশন একটু পাওয়ার বেশি ছিল সুপ্রিম কোর্টের, ঠিক আছে। তাহলে এই যে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 তৈরি হলো না, এই অ্যামেন্ডিং অ্যাক্ট 1781টা আমাদের একটা নর্মাল যে কনস্টিটিউশন চলছে, আমাদের এখন যে ভারতীয় কনস্টিটিউশন আছে, তার একটা বিরাট বড় আর্টিকেলকে ডিপেন্ড করে। আর্টিকেল কত? আর্টিকেল 50। এই যে জুরিসডিকশনটা কাজ করলো না, আমাদের কনস্টিটিউশনে, ভারতীয় কনস্টিটিউশনে, সংবিধানে আর্টিকেল 50 নাম্বারে যে আর্টিকেলটা রয়েছে, সেই আর্টিকেলটা অনেকটা অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 মতো হয়েছে। যেমন সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, আর্টিকেলটার নাম হচ্ছে কি? সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, আর্টিকেল 50, মানে এটা একই রকম 1781। এবার এটা চলছে। আর আমাদের আগে কি চলছিল? আগে কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773-তে, ঠিক আছে। 1773-তে রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে,
চলছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে। এবার একটা জিনিস হলো যে 1773-তে আমরা রেগুলেটিংয়ে পাস করলাম কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসছে, এখন 1773, মানে প্রায় 1600 মানে 160 বছর হয়ে গেছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ করছে। তারা কষ্ট করে এত বড় একটা সাম্রাজ্য, এত বড় এলাকা দখল করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত বড় একটা এলাকা দখল করেছে, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের দমে করেছে, রাইট? এখন কেউ যদি তোমার ওপরে এসে বলে যে ভাই এখন থেকে তুমি যা যা করবে সবার আমাকে সবাই খোঁজখবর দিতে হবে, সব কিছু খোঁজখবর আমার ওপর দেবে, আমাকে না বলে কিছু করতে পারবে না, সেটা নিশ্চয়ই হবে না, সেটা নিশ্চয়ই কেউ মানবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও মানছিল না। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানছিল না, তখন একটা অ্যাক্ট পাস করলো। কে পাস করলো? ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তখনকার সময় যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল পিটস দ্য ইয়াঙ্গার বলা হয়, কারণ পিটস তার বাবার, উইলিয়াম পিটস তার বাবারও নাম ছিল, তো কে ছোট কে বড় সেটা বোঝানোর জন্য পিটস দ্য ইয়াঙ্গার বলা হয় তাকে, ঠিক আছে? তো পিটস দ্য ইয়াঙ্গার প্রাইম মিনিস্টার বলল যে ভাই দেখ, আমি তোর থেকে বড়, ঠিক আছে, কে বড় কে না বড় সেটা আমি তোদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য সে পাশ করলো কে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। কি পাশ করলো? পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এই অ্যাক্টটা পাশ করার পেছনে একটাই কারণ ছিল যে কে সব থেকে বড়, কে পাওয়ারফুল, সেটা দেখানোই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটেনের একটা পাওয়ার প্রদর্শনের জন্য বললো এই অ্যাক্টটা পাশ করা হলো। কি করলো এই অ্যাক্টের মাধ্যমে? এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পলিটিক্যাল আর কমার্শিয়াল ফাংশনস ছিল দুটোকে আলাদা করে দিল। বলল ভাই তোমাদের পলিটিক্যাল আর কমার্শিয়াল ধান্দা সম্পূর্ণ আলাদা, দুটো কখনোই একই জিনিস হতে পারে না। কমার্শিয়াল আর পলিটিক্যাল ফাংশন মানে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, ওরা আস্তে আস্তে সাম্রাজ্য তৈরি করলো, ঠিক আছে? এবং ভারতে যে সমস্ত আইন চলবে, কি কি আইন প্রচলিত হবে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরাই পালন করছিল এবং ব্যবসা ওরা নিজেরাই করছিল, রাইট? দুটো কাজই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছিল। ব্রিটেন বলল যে না ভাই, তোমরা এখানে ব্যবসা করতে এসছো, তোমরা ব্যবসা করো, পলিটিক্যাল ফাংশন কাজ করা তোমাদের দায়িত্ব না, ঠিক আছে? পলিটিক্যাল কাজকর্ম আমাদের ওপর ছেড়ে দাও, তোমরা এখানে ব্যবসা করতে এসছো, তোমরা কমার্শিয়াল ম্যাটারের জন্য এসছো, তোমরা কমার্শিয়াল কাজ সামলাও, পলিটিক্যাল ফাংশন তোমাদের সামলাতে হবে না, সেই জন্য আমরা আছি, ঠিক আছে? ব্রিটিশ সরকার বলল, ব্রিটেনের সরকার বলল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা তোমাদের মতো কমার্শিয়াল কাজ করো, তোমরা তোমাদের ব্যবসা করো, পলিটিক্যাল ফাংশনের জন্য আমরা দেখে নেব আমাদের কি করা আছে, ঠিক আছে? কি করলো যে কোম্পানির যে কমার্শিয়াল আর পলিটিক্যাল ফাংশন দুটোই করার ক্ষমতা ছিল সেটাকে দুই ভাগে ভাগ করে দিল। বলো তোমরা ভাই শুধু ব্যবসা বাণিজ্য সামলাও, পলিটিক্যাল ফাংশন আমার। কি করবে? কি করলো? কোর্ট অফ যে ডিরেক্টর ছিল, কোম্পানির জন্য বানিয়েছিল কোর্ট অফ ডিরেক্টরস, একে বলল ভাই তোমরা কমার্শিয়াল ব্যবসা দেখো, পলিটিক্যাল ফাংশন দেখার জন্য একটা নতুন বডি তৈরি করলো, সেটাও লন্ডনেই তৈরি হয়েছিল। বডির নাম দিল বোর্ড অফ কন্ট্রোল। এরা বললো ভাই পলিটিক্যাল ম্যাটার আমরা দেখে নেব। ঠিক আছে, কোর্ট অফ ডিরেক্টরস দেখবে কমার্শিয়াল ম্যাটার, বোর্ড অফ কন্ট্রোল দেখবে পলিটিক্যাল ম্যাটার, দুটোই কিন্তু লন্ডনে। এবার কোর্ট অফ ডিরেক্টরস কারা ছিল? কোর্ট অফ ডিরেক্টরস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফেভারে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিল কোর্ট অফ ডিরেক্টরস। আর বোর্ড অফ ছিল ব্রিটিশের, মানে ব্রিটেনের যে ব্রিটিশ ইংরেজ শাসক তাদের আন্ডারে ছিল বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এইভাবে দুটো আলাদা গভর্নমেন্ট তৈরি করলো, মানে ডাবল গভর্নমেন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, কীভাবে তৈরি হলো? ডাবল গভর্নমেন্ট, কোর্ট অফ ডিরেক্টরস আর বোর্ড অফ কন্ট্রোল, কমার্শিয়াল আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স দুটো আলাদা হয়ে গেল, তার মানে ডাবল গভর্নমেন্ট তৈরি হয়ে গেল। ব্যবসা বাণিজ্য যা দেখবে কোর্ট অফ ডিরেক্টরস বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে, পলিটিক্যাল ম্যাটার সব দেখবে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, ওকে। আর কি করলো? যে কোম্পানির যে টেরিটরি দখল করেছিল না, কোম্পানি যে টেরিটরি দখল করেছিল সেই টেরিটরিগুলোকে বলে দিল, বা সেই অঞ্চলগুলোকে বলে দিল ব্রিটিশ পজিশন বলে দিল। ওরা বলে দিল যে ব্রিটিশরা বলে দিল বা ইংরেজরা বলে দিল যে ভাই
এটা আমাদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত জায়গা দখল করে আছে সেগুলো সব আমাদের, এরা আমাদের হয়ে দেখাশোনা করছে মাত্র। ঠিক আছে, বুঝতে পারলে? কি করলো? করে দিল যে ভাই তোমরা শুধুমাত্র দেখাশোনা করছো, আসলে এই জিনিসগুলো সব আমাদের সব। ঠিক আছে, এই এলাকাগুলো যেগুলো দখল করে আছে সেগুলো ইংরেজ সরকার দখল করে আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র দেখাশোনা করছে, মানে ব্রিটিশ পজিশন এরা বলে দিল। ঠিক আছে, যে সমস্ত কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত জায়গা ধরে রয়েছে, যে সমস্ত জায়গা দখল করে রয়েছে সেগুলো সবই হচ্ছে ব্রিটিশ পজিশন। ঠিক আছে, আর ওদিক থেকে কী করলো, এই যে টাকা পয়সার ব্যাপার, রেভিনিউ ম্যাটার, মিলিটারি গভর্নমেন্টের যে সমস্ত মিলিটারি অ্যাফেয়ার্স চলছে, যেগুলো সিভিল অপারেশনের জন্য যে সমস্ত সিভিল অপারেশন চলছে, ঠিক আছে, সব কিছু দেখছে কে? বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, পাস করে দিল। এবার আমাদের কি আসবে? এবার আসবে আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1993, মানে 20 বছর হয়ে গেছে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1993 চলে আসবে। এইখানে কেসটা কি হয়েছিল, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস যখন ভারতে পাঠাচ্ছিল যে ভাই তুমি ভারতে যাও গভর্নর জেনারেল হয়ে, তখন লর্ড কর্নওয়ালিস কিছু শর্ত রেখেছিল। শর্ত ছিল যে ভাই দেখো, কমান্ডার ইন চিফ আমিই হব। লর্ড কর্নওয়ালিস বলেছিল যে কমান্ডার ইন চিফ আমি হব। কি হব? কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ আমি হব। আর কি, আমাকে কিছু স্পেশাল পাওয়ার দিতে হবে, যেমন গভর্নর জেনারেল কাউন্সিলের যে ডিসকাশন পাওয়ার, তার উপর কাজ হেল্প করার জন্য, যে গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য যে গভর্নর জেনারেল কাউন্সিল তৈরি হয়েছিল, তাদের পরামর্শ অনুযায়ী তো আমাদের গভর্নর জেনারেল কাজ করতো। বলল এদের গভর্নর জেনারেল কাউন্সিলের যে পাওয়ারটাকে ওভাররাইড করার পাওয়ার দাও, এদের সিদ্ধান্তকে বাতিল করে আমার নিজস্ব সিদ্ধান্তকে চাপানোর একটা পাওয়ার আমার কাছে লাগবে। তো এইটা হয়েছিল কত সালে? এটা হয়েছিল, সরি, এটা 1993 হবে না, এটা 1793 হবে। হ্যাঁ, এটা 1993 হবে না, এটা 1793 হবে। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1793, 1993 নয়। ঠিক আছে, 1793। ঠিক আছে, তো এই ঘটনাটা হয়েছিল কত সালে? 1786-এ। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস বলেছিল যে ভাই 1786-এ যখন পাঠাচ্ছিল ওকে ব্রিটেন থেকে ভারতে, তখন বলেছিল যে আমাকে এই দুটো পাওয়ার দিতে হবে, একটা হচ্ছে কমান্ডার ইন চিফ আমি থাকবো, আর একটা হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের ওভার রাইডিং পাওয়ার আমাকে দিতে হবে। ওরা তখন রাজি হয়েছিল, দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং রেগুলেটিং অ্যাক্ট অফ 1793-তে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1793 সেই ওভার রাইডিং পাওয়ারটা সব গভর্নর জেনারেলকে দিয়ে দিল, যে ভাই এরপরে যেই গভর্নর জেনারেল হোক না কেন 1793-র পরে, সবার কাছে গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে ওভাররাইড করার পাওয়ার থাকবে। ঠিক আছে, আর কি বলে দিল? আর বলে দিল যে, বলেছিল না কমান্ডার ইন চিফ হতে হবে আমাকে, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, কমান্ডার ইন চিফ আমিই হব। ঠিক আছে, ওরা বলল যে ভাই কমান্ডার ইন চিফ তুমি নাও হতে পারো, গভর্নর জেনারেল যে হবে সে কমান্ডার ইন চিফ নাও হতে পারে যতক্ষণ না ব্রিটেন বলবে। ঠিক আছে, ব্রিটেন যদি বলে হ্যাঁ তুমি কমান্ডার ইন চিফ হবে, তাহলে হবে গভর্নর জেনারেল, আর যদি বলে না হবে না, তাহলে গভর্নর জেনারেল কমান্ডার ইন চিফ হবে না। ঠিক আছে, এই পাওয়ার এইটা করলো 1793-তে। আর একটা কী করলো, যে কোম্পানির যে মোনোপলি ছিল, ঠিক আছে, যেটা চলছিল, কোম্পানি মোনোপলি একা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, যে 1600 সালে যে পাওয়ারটা নিয়ে এসেছিলো, যে চার্টারটা নিয়ে এসেছিলো, যে মোনোপলিটা নিয়ে এসেছিলো, সেই মোনোপলিটাকে আরও 20 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। বললো যে 1793 থেকে 1813 পর্যন্ত তুমি সেই মোনোপলি পাওয়ারটা এক্সটেন্ড করে দেওয়া হলো। ঠিক আছে, আর কি করলো? আর করলো কি, এই যে বোর্ড অফ কন্ট্রোল ছিল না, বোর্ড অফ কন্ট্রোল মানে ব্রিটেনের যে পাওয়ারে যেটা রয়েছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, ইংরেজ সরকারের অধীনে যে যারা আছে বোর্ড অফ কন্ট্রোল, যারা পলিটিক্যাল, মিলিটারি এবং সিভিল পাওয়ার দেখছিল, তাদের বলল যে বোর্ড অফ কন্ট্রোলে যারা অফিসার আছে এবং তাদের যে সার্ভেন্ট আছে, তাদের ইন্ডিয়াতে যা খরচ হবে বা ব্রিটেনে যা খরচ হবে, তারা যেভাবে থাকবে, লাইফস্টাইল লিড করবে, সমস্ত
টাকা পয়সার খরচ ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হবে, ইন্ডিয়া থেকে যে সমস্ত টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা থেকে তাদের পে করা হবে। তাহলে বোর্ড অফ কন্ট্রোলের প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা সার্ভেন্টকে পে করতে হলে ইন্ডিয়ান থেকে যে রেভিনিউ আসবে, ইন্ডিয়া থেকে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউ থেকেই পে করা হবে। এটা 1793-তে রেগুলেটিং অ্যাক্টে ওরা বলে দিল। ঠিক আছে, এরপর বললো আবার 20 বছর পরে হবে, তাহলে 1793 থেকে আরও 20 বছর পর, মানে রেগুলেটিং অ্যাক্ট অফ 1813। রেগুলেটিং অ্যাক্ট অফ 1813-এ আবার একটা রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। 1813 সালে আবার রেগুলেটিং অ্যাক্ট পাস করলো। এখানে কি বললো, এই যে ট্রেড মনোপলি ছিল না, চলছিল সেই 1600 সাল থেকে 1793 আরও 20 বছর মনোপলি বাড়িয়ে দিল, সেই ট্রেড মনোপলিটাকে ভেঙে দিল যে ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তুমি ট্রেড মনোপলি আর রাখবে না, অন্যান্য কোম্পানিও আসবে ব্যবসা বাণিজ্য করতে। ঠিক আছে, ট্রেড মনোপলিও ভেঙে দিল। ঠিক আছে, ট্রেড মনোপলি ভেঙে দিল, অ্যাবলিশ করে দিল। আর একটা অপশান ছিল টি, চা আর চায়না। চায়ের যে সমস্ত ব্যবসা আছে সেই চায়ের ব্যবসার মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকবে, আর চায়নার সঙ্গে যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির থাকবে। চা এবং চায়নার সাথে ব্যবসা বাণিজ্য পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মনোপলি তখনও ছিল। 1813 সালে যে ট্রেড মনোপলি অ্যাবলিশ করে দিল, ট্রেড মনোপলি কেড়ে নিল, তারপরেও চা এবং চায়নার ওপর যে ব্যবসা বাণিজ্য চলছিল সেই ব্যবসা বাণিজ্যের যে মনোপলি বা একাধিপত্য, সেই একাধিপত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তখনও ছিল। ঠিক আছে, 1813 সালে সেই চা চায়নার ওপর মনোপলি ভাঙেনি, অন্যান্য ব্যবসা বাণিজ্যের ওপর মনোপলি ভেঙে দিয়েছিল, শুধু চা এবং চায়নার সাথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হবে সেই ব্যবসা বাণিজ্যের জন্য কোনো মনোপলি থাকবে, তখনও পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি থাকবে। আর কি করলো, খ্রিস্টান মিশনারিদের অ্যালাউ করে দিল, বলে যে আসো ভাই তোমরা ইন্ডিয়াতে, ব্রিটেন থেকে ইন্ডিয়াতে আসো খ্রিস্টান মিশনারি, এসে তোমাদের ধর্ম এখানে প্রচার করো। ঠিক আছে, প্রচার করো বলে দিল, প্রচার করে দাও। ঠিক আছে, আর কি করলো, আর বললো যে আসো ওয়েস্টার্ন এডুকেশন শেখাও। ঠিক আছে, ওরা এসে বলছিল যে ভাই ওয়েস্টার্ন এডুকেশন শেখাও, ও আমাদের এলাকার ইংরেজদের যে সাহিত্য, যে শিক্ষা ব্যবস্থা সেই সমস্তভাবে শিক্ষিত করো মানুষদের, ভারতীয় মানুষদের। ঠিক আছে, ভার্নাকুলার শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। ঠিক আছে, যে নিজেদের শিক্ষা নিজেরা শিখবে, আমাদের দেশের শিক্ষা আমরা নিজেরা শিখবো, সেরকম কোনো ব্যবস্থা ছিল না। ওরা বলছিল না, ইংরেজ সরকারের যে শিক্ষা ব্যবস্থা সেইভাবে শিক্ষিত করতে হবে ভারতীয় মানুষদের। ঠিক আছে, ওয়েস্টার্ন এডুকেশন চালু করার জন্য ভারতে রেগুলেটিং অ্যাক্টে 1813 সালে রেগুলেটিং অ্যাক্টে বলে দিল যে পশ্চিমী শিক্ষা ভারতে চালু করতে হবে। আর একটা ছিল কি, লোকাল যে গভর্নমেন্ট ছিল না, লোকাল গভর্নমেন্ট ছিল বা যে সমস্ত প্রভিন্সেস ছিল যেখানে লোকাল রাজারা রাজত্ব করতো, তারা বললো যে ভাই আমাদের তো কোনো পাওয়ার দিচ্ছ না। ঠিক আছে, ওরা তো খুঁজে যাচ্ছিল যে আমাদের কোনো পাওয়ার দিচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাই সব কাজ করছে, ব্রিটেন একাই কাজ করছে, ইংরেজ সরকার কোনো কাজেই করছে না। ওদের একটা পাওয়ার দিল, সেই সমস্ত রাজাদের একটা পাওয়ার দিল, বললো ভাই লোকাল গভর্নমেন্ট তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের এলাকায় যে সমস্ত লোকজন আছে, যে সমস্ত জনতা আছে, তাদের কাছ থেকে তোমার ট্যাক্স তোলো, তোমাদের ট্যাক্স তোলার অধিকার দিলাম, সেই ট্যাক্স তুলে তোমরা তোমাদের এলাকায় যে সমস্ত কাজবাজ করতে হবে, রাস্তাঘাট বানানো, ইরিগেশনের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, ট্যাঙ্ক বানানোর কাজ তোমরা করে নাও। ঠিক আছে, জলের ট্যাঙ্ক বসানোর কাজ তোমরা সেই ট্যাক্স তুলে করে নিতে পারো। এটা কিন্তু আসলে কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া মানে ইংরেজ সরকার ভারতীয়দের ওপর এত কর চাপিয়েছিল যে ভারতীয়দের আর কর দেওয়ার মতো কিছু ছিলই না। ঠিক আছে, লোকাল গভর্নমেন্টদের কাছে কর দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, আরও এটা বলে দিয়েছিল যে যদি কেউ কর না দেয় তোমরা কর চাপাও, যদি কর না দেয় তোমরা চাইলে শাস্তি দিতে পারো তাকে। ঠিক আছে, তোমরা চাইলে তাকে শাস্তি দিতে পারো। কিন্তু ভারতীয়দের অবস্থা এতই খারাপ ছিল, কর এতই চাপিয়ে দিয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দেওয়ার পর আর কিছু বেঁচেই থাকতো না লোকাল গভর্নমেন্টকে দেওয়ার জন্য। লোকাল গভর্নমেন্ট দিয়ে কী করবে? ঠিক আছে, লোকাল গভর্নমেন্ট দিলেও শুধু সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়ানো ছাড়া আর কিচ্ছু ছিল না। ঠিক আছে, সাধারণ মানুষকে মেরে ফেলার একটা প্রোগ্রাম করেছিল। ঠিক আছে, কোনো ট্যাক্সের কোনো ব্যাপারই ছিল না। ঠিক আছে, কারণ সাধারণ মানুষ দিতে পারতো না, ইন্ডিয়া সরকারকে যা ট্যাক্স দিতে হতো তারপরে আর কিছু বেঁচে থাকতো না। ঠিক আছে, ট্যাক্স দেওয়ার মতো। ঠিক আছে, তো 1813 সালে এই জিনিসগুলো হলো, এই সমস্ত কিছু চেঞ্জ করা হলো। টি আর চায়নাতে মনোপলি থাকলো, কিন্তু নর্মালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ভেঙে দেওয়া হলো অন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আসবে 1833 রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। 1833 সালে যে রেগুলেটিং অ্যাক্ট পাস করলো আবার 20 বছর পর, তাহলে প্রথমে 1773 হলো, তারপরে 20 বছর পর 1793 হলো, আরও 20 বছর পর 1713 হলো, এবং আরও 20 বছর পর 1833। ঠিক আছে, 1833 মানে রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। 1833 সালে রেগুলেটিং অ্যাক্ট আবার চালু করা হলো।
কি করলো এবার দেখো, প্রথম 1773 আমি কি বলেছিলাম, 1773 যে জিনিসটা কি শুরু হয়েছিল, ইন্ডিয়া ছিল এখন, বোম্বে, মাদ্রাস, বেঙ্গল। বোম্বের লেজিসলেটিভ পাওয়ার ছিল যেটা বাংলায় ট্রান্সফার করছিল, মাদ্রাজের লেজিসলেটিভ পাওয়ার ছিল সেটাকেও বাংলায় ট্রান্সফার করছিল। 1833 সালে কি করলো, বোম্বে আর মাদ্রাসের যত লেজিসলেটিভ পাওয়ার ছিল টোটাল পাওয়ারটা বাংলায় পাঠিয়ে দিল। বলল তোমার কাছে আর কোনো লেজিসলেটিভ, বোম্বেকে আর মাদ্রাসের প্রেসিডেন্সির কাছে, সেখানকার গভর্নরের কাছে কোনো রকম কোনো লেজিসলেটিভ পাওয়ার নেই, যা পাওয়ার সব বেঙ্গলের গভর্নরের কাছে আছে। মানে তখনকার গভর্নর জেনারেল বেঙ্গল ছিল, যখন এই সমস্ত লেজিসলেটিভ পাওয়ার, প্রত্যেকটা লেজিসলেটিভ পাওয়ার বাংলার কাছে চলে গেল, মানে একচ্ছত্র বাংলায় আছে, বাংলার গভর্নর যে হবে বা গভর্নর জেনারেল যে হবে সেই একমাত্র ল বানাতে পারবে বা আইন বানাতে পারবে। আর বোম্বে আর মাদ্রাসের কাছে কোনো আইন বানানোর কোনো অধিকার নেই, তারা শুধু আইন পালন করবে, ঠিক আছে। তাহলে বোম্বে বেঙ্গলের কাছে, মানে একটা এলাকার একজনের কাছে, একটা রাজার মানে একটা এলাকার একজন যে গভর্নর জেনারেল হবে তার কাছে সমস্ত পাওয়ার আইন বানানোর। তার মানে কি, টোটাল পাওয়ারটা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেল। তার মানে সেন্ট্রালাইজেশন যেটা শুরু হয়েছিল 1773, 1833-এ অ্যাক্টের মাধ্যমে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সেই সেন্ট্রালাইজেশন টোটাল কমপ্লিট হয়ে গেল। মানে তার বোম্বে আর মাদ্রাসের কাছে আর কোনো লেজিসলেটিভ পাওয়ার রইল না, টোটাল পাওয়ারটা চলে গেল বেঙ্গলের কাছে, ঠিক আছে। তার মানে সেন্ট্রালাইজেশন কমপ্লিট হয়ে গেল। আর কি হলো, যখন টোটাল পাওয়ারটা চলে গেল বেঙ্গলের কাছে, তার মানে বেঙ্গল এখন একটা সুপ্রিম পাওয়ার। তাহলে বেঙ্গল চাইলে টোটাল ইন্ডিয়া তার আইন পাস করাতে পারবে। তখন গভর্নর অফ বেঙ্গলের জায়গায় হয়ে গেল গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার মানে কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। কারণ একমাত্র ওর কাছেই লেজিসলেটিভ সমস্ত পাওয়ার আছে, তার মানে ও এখন সুপ্রিম পাওয়ারে। তার মানে টোটাল ইন্ডিয়া ল বানানোর অধিকার ওর কাছে। তার মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। এবং প্রথম গভর্নর জেনারেল কে অফ ইন্ডিয়া কে হয়েছিল, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং। কে হয়েছিল, লর্ড উইলিয়াম বেন্টিং। ইনি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। ইনি লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। আর কি করলো 1833-এ, সেন্ট্রালাইজেশন করে দিল। আর কি করলো, আর বলল যে এই যে ল তৈরি হচ্ছিল না আগে 1813 সালে বা 1813 সালে বা 1793 সালে বা 1773 সালে যে সমস্ত ল বা যে সমস্ত আইন তৈরি হচ্ছিল, সেই আইনগুলোকে রেগুলেশন নাম দিচ্ছিল, ঠিক আছে। রেগুলেশন নাম দেওয়া হচ্ছিল। এখন থেকে যে ল তৈরি হবে, 1833 সালের পরে যে সমস্ত ল তৈরি হবে, যে সমস্ত আইন তৈরি হবে, সেই সমস্ত আইনকে অ্যাক্টস বলে গণ্য করা হবে। কি বলে গণ্য করা হবে, অ্যাক্টস বলে গণ্য করা হবে, অ্যাক্টস বলে গণ্য করা হবে, বুঝলে। টোটাল রেগুলেশনটাকে বলা হবে অ্যাক্টস, ঠিক আছে। প্রত্যেকটা রেগুলেশন যা আইন তৈরি হবে, যে সমস্ত ল তৈরি হবে, আগে ছিল রেগুলেশনস, 1833-এর পরে সমস্ত ল হয়ে যাবে অ্যাক্টস। কারণ একটা লেজিসলেটিভ স্যাংশন পাচ্ছে, কারণ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেছে, ঠিক আছে। আর কি করে দিল, আর করে দিল যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মেনলি এই রেগুলেটিং অ্যাক্ট পাস করার পেছনে কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারগুলোকে কমিয়ে দেওয়া, রাইট, কন্ট্রোল করা, তাদের অধিকার ছিনিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাছ থেকে সমস্ত অধিকার নিয়ে ইংরেজ সরকার নিজের সাম্রাজ্য ডিরেক্টলি ইন্ডিয়ার ওপর চালাতে চাইছিল। তাহলে তার জন্য মিডিয়ামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তাকে সরাতে হবে, তার কাছ থেকে আস্তে আস্তে কিছু 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 পাওয়ার নিচ্ছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্টে প্রথমে বললো যে 1773-এ বললো যে ভাই তোমাকে আমার ওপর জবাবদিহি করতে হবে, আমাকে প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে, তুমি যা যা অ্যাফেয়ার্স করছো ইন্ডিয়াতে, পলিটিক্যাল মিলিটারি যে সমস্ত অ্যাফেয়ার করছো, আমাকে জবাব দিতে হবে। তারপরে কি করলো, 1774-এ কি করলো, বললো না ভাই তুমি শুধু ব্যবসা বাণিজ্য দেখো, পলিটিক্যাল ব্যাপার আমরা দেখে নেব, পাওয়ারটা অর্ধেক করে দিল। এরপর কি করলো, যে ট্রেড মনোপলি আস্তে আস্তে কেড়ে নিচ্ছিল, তুমি একমাত্র মনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাকে বললো যে না ভাই তুমি একা থাকবে না, তুমি শুধু চায়নার একাধিপত্য থাকো, অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কাজবাজ হচ্ছে অন্য ব্যবসা বাণিজ্য, সেগুলোতে তুমি একা আর থাকবে না, তোমার কম্পিটিশান থাকবে, অন্য লোকজন এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে, অন্য কোনো কোম্পানি এসেও ব্যবসা বাণিজ্য করতে পারবে ব্রিটেন থেকে,
ঠিক আছে। 1833-এ কী করলো, 1833-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিল। মানে বলল ভাই তুমি আর তোমার কমার্শিয়াল কাজবাজ করতে হবে না, তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে না, তুমি শুধু ভারতে যে সমস্ত জায়গা দখল করে আছে তুমি তার অ্যাডমিনিস্ট্রেট করো। ঠিক আছে, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কমার্শিয়াল যে ম্যাটার্স থেকে ছিল, কমার্শিয়াল বডি ছিল, সেইখান থেকে ওকে সরিয়ে দিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো বন্ধ করে দিল। বললো ভাই না ভাই তুমি শুধু অ্যাডমিনিস্ট্রেট করো, ঠিক আছে, তোমাকে আর অন্য কোনো কাজ করতে হবে না, ঠিক আছে, তুমি শুধু অ্যাডমিনিস্ট্রেট করে যাও, ঠিক আছে, তোমার অন্য কোনো কাজ নেই। আর কি করলো যে কোভেনেন্টের যে সিভিল সার্ভিস ছিল, কোভেনেন্টের হায়ার ওয়ান, মানে ঠিক আছে, সব থেকে সিভিল সার্ভিস, ঠিক আছে, হায়ার ওয়ান যে সিভিল সার্ভিস ছিল, কোভেনেন্টের সিভিল সার্ভিস, তাদের ওপেন এক্সামিনেশনের জন্য একটা বিল মানে বললো যে ওপেন, এবার থেকে সিভিল সার্ভিসের ওপেন এক্সামিনেশন হবে। কারণ তখনকার সময় তো সিভিল সার্ভিস শুধুমাত্র ইংরেজরা দিতে পারতো, ঠিক আছে, ইংরেজ হতো, ভারতীয়রা কোনো অধিকার ছিল না, ঠিক আছে, কোনো ওপেন এক্সামিনেশনও হতো না, ঠিক আছে, কোনো মুক্ত পরীক্ষা হতো না, কোনো কম্পিটিশন হতো না। এরা 1833 অ্যাক্ট, রেগুলেশন অ্যাক্টে বললো যে না ভাই এখন থেকে কোভেনেন্টাল সিভিল সার্ভিসে ওপেন এক্সামিনেশন হবে, ওপেন কম্পিটিশন হবে, যে কেউ এসে পরীক্ষা দেবে, পরীক্ষায় পাশ করে যাবে, তাহলে ওরা সিভিল সার্ভিস হয়ে যাবে, সিভিল সার্ভেন্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যে কোর্ট অফ ডিরেক্টর সে তো কম পাওয়ারে ছিল না, তারও তো হিউজ পাওয়ার ছিল, তারাও তো অনেক বড় বড় টাকার মালিক, তারা বিরাট বড় বড় লোক, বড় বড় অধিকার, কারণ একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় পর্যায়ের মানুষ, তাদের কাছে প্রচুর টাকা পয়সা ছিল, তারা প্রচুর বিরোধ ব্যবস্থা করতে শুরু করলো, ঠিক আছে, প্রচুর কাজবাজ শুরু করলো, ঠিক আছে, তারা জানাজানি শুরু করলো যে না এইভাবে চলা যাবে না, এইভাবে করা যাবে না, এই প্রচুর বিপক্ষে চলে গেল, ঠিক আছে। দিয়ে শেষ পর্যন্ত এই ওপেন কম্পিটিশন হওয়ার কথা ছিল কিন্তু হলো না। এটাকে মানে কোর্ট অফ ডিরেক্টরস এতটাই বাধা দিল যে ওপেন কম্পিটিশন আর সিভিল সার্ভিসের জন্য করা হলো না 1833 সালে, ঠিক আছে। এইবার চলছে 1833 সালে, এবার আসলো কবে, 1853, রেগুলেটিং অ্যাক্ট অফ 1853, 1853, এটাকে লাস্ট চার্টার অ্যাক্টও বলা হয়। এটাকে কি বলা হয়, লাস্ট চার্টার অ্যাক্ট, মানে শেষ চার্টার। কেন শেষ চার্টার অ্যাক্ট বলা হচ্ছে, মেনলি চার্টার অ্যাক্ট চালু করার পেছনে মেন কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দেওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সরানোর চেষ্টা করছিল সেই 1773 থেকে, 1773 থেকে সরানোর চেষ্টা করছে, 1853 সাল হয়ে গেছে, এখনও সরাতে পারছে না। কি করবে, একটাই প্রবলেম ছিল, এই যে কোভেনেন্টের সিভিল সার্ভিস, কোভেনেন্টের যে সিভিল সার্ভিস ছিল না, কোভেনেন্টের সিভিল সার্ভিসটাকে, কোভেনেন্টের যে সিভিল সার্ভিস ছিল সেইটার জন্যই ওরা বেঁচে ছিল এতদিন পর্যন্ত, পাওয়ারটা ক্ষমতা করছিল না। তো কারণ তখনকার সময় কোনো ওপেন এক্সামিনেশন হতো না, তখন ছিল হ্যালেবারি পেট্রোনট সিস্টেম। হ্যালোডেনি পেট্রোনট সিস্টেম মানে হ্যালেবারিজ নামে একটা কলেজ ছিল, ঠিক আছে, ইংল্যান্ডে। সেই কলেজে যারা অ্যাডমিশন নিল, পড়াশোনা করলো, গ্র্যাজুয়েট হয়ে গেল, কোভেনেন্টের সিভিল সার্ভিস হয়ে ওরা চাকরি পেয়ে গেল, ঠিক আছে। তখনকার সময় এই যে হ্যালেবারিজ কলেজে যখন ভর্তি হতে হবে, অ্যাডমিশন নিতে হবে, সেই অ্যাডমিশন নেওয়ার জন্য একটা স্পন্সরশিপ দরকার হতো। সেই স্পন্সরশিপটা কে দিত, সেই স্পন্সরশিপটা দিত কোর্ট অফ ডিরেক্টরস। সেই স্পন্সরশিপ কে দিত, স্পন্সরশিপ দিত কোর্ট অফ ডিরেক্টরস। আর কোর্ট অফ ডিরেক্টরস কার লোক, কোর্ট অফ ডিরেক্টরস হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কোর্ট অফ ডিরেক্টরস। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রিপ্রেজেন্টেটিভ হবে, সে স্পন্সর কাকে করবে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি লয়াল, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি প্রচুর লয়াল থাকবে, তারাই পাবে, তাদেরকেই স্পন্সর করবে, তারাই যাবে কোভেনেন্টের হ্যালেবারিজ কলেজে গ্র্যাজুয়েট হবে, তারাই কোভেনেন্টের সিভিল সার্ভিসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন পজিশনে বসবে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারগুলোকে হারাতে পারছিল না, কারণ কোভেনেন্টের সিভিল সার্ভিসের যে মেন পাওয়ার স্পন্সরশিপের, সেই পাওয়ারটা ছিল কোর্ট অফ ডিরেক্টরসের হাতে। যতক্ষণ না পর্যন্ত ওপেন এক্সামিনেশন হচ্ছে, যে কেউ এসে পরীক্ষা দিয়ে বসতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই পাওয়ারটাকে ক্ষয় করা যাচ্ছিল না। তাই 1853 সালে টোটালি কোভেনেন্টের সিভিল সার্ভিসকে ওপেন এক্সামিনেশনে করে দিল, টোটাল ওপেন এক্সামিনেশন করে দিল, ঠিক আছে। কোভেনেন্টের সিভিল সার্ভিসকে বললো ভাই ওপেন এক্সামিনেশন এখন থেকে, ঠিক আছে, এখন যে কেউ আসো, ইন্ডিয়ানরাও আসো, তোমরা বসো, পরীক্ষা দাও, পরীক্ষায় পাশ করে যাও, তোমরা সিভিল সার্ভিস হবে। ওপেন কম্পিটিশন করে দিল কোভেনেন্টের সিভিল সার্ভিস মানে হায়ার ওয়ান, মানে উচ্চ স্তরে যে সমস্ত সিভিল সার্ভেন্ট ছিল তারা।
ঠিক আছে, লোয়ার ডিভিশনে যারা ছিল তাদের সেইটা না, কিন্তু হায়ার ডিভিশন, কোভিডেন্ট সিভিল সার্ভিস মানে হায়ার ডিভিশন, সেই হায়ার ডিভিশনে চাকরির জন্য ওপেন এক্সামিনেশন করে দিল। ঠিক আছে, যেটা 1833 সালে চেষ্টা করেছিল, বাট কোর্ট অফ ডিরেক্টরসের জন্য পারেনি করতে, কিন্তু 1853 সালে সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেললো যে ভাই না ভাই এবার থেকে ওপেন এক্সামিনেশনই হবে। তার মানে এই পাওয়ারটাও চলে গেল কোর্ট অফ ডিরেক্টরসের কাছে। তাহলে কোর্ট অফ ডিরেক্টরসের হাতে আর কোনো পাওয়ার থাকলো না। কোভিডেন্ট সিভিল সার্ভিস চালু করার জন্য একটা কমিটি বানানো হলো, যার নাম দেওয়া হলো ম্যাকলে কমিটি। ম্যাকলে কমিটি কবে চালু হয়েছিল? 1854 সালে। 1854 সালে ম্যাকলে কমিটিকে গঠন করা হলো। ঠিক আছে, অ্যাপয়েন্ট করা হলো। ঠিক আছে, কোভিডেন্ট সিভিল সার্ভিস কমিটি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিটি তৈরি করলো 1854 সালে ম্যাকলে কমিটি তৈরি হলো। ঠিক আছে, আর কি করে দিল? এই যে গভর্নর জেনারেল কাউন্সিল ছিল না, গভর্নর জেনারেল কাউন্সিল, সেটা কি করতো? এক্সিকিউটিভ কাজও বলছিলাম না, তারা এক্সিকিউটিভ মেম্বার ছিল, কিন্তু তারা লেজিসলেটিভ কাজও সামলাতো। ওরা কি করলো যে না ভাই গভর্নর জেনারেল কাউন্সিলের এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ফাংশন দুটো আলাদা করতে হবে, দুটো আলাদা কাজ। একটা হচ্ছে আইন বানানোর কাজ, একটা হচ্ছে আইন দেখাশোনা করার কাজ। তাই দুটো কাজ একজন মানুষ করতে পারবে না, তাই দুটো মানুষ সেটাকে আলাদা করতে হবে। তাই ওটাকে দুটো ভাগে ভাগ করে দিল যে না ভাই এক্সিকিউটিভ ফাংশনস আলাদা, লেজিসলেটিভ ফাংশনস আলাদা। তাই তারা কি করলো, গভর্নর জেনারেল কাউন্সিলে যে দুটো পাওয়ারই ছিল সেই দুটো পাওয়ারকে দুটো ভাগে ভাগ করে দিল। বললো না ভাই এক্সিকিউটিভ ফাংশন আলাদা করে দাও, লেজিসলেটিভ ফাংশন আলাদা করে দাও। তাহলে 1853 সালে গভর্নর জেনারেল কাউন্সিলের এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ ফাংশনস ওরা আলাদা করে দিল। ডিস্টিংগুইশ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ ফাংশনস অফ গভর্নর জেনারেল ইন কাউন্সিল। আর কি করলো? আর করলো কি, ওরা একটা সেপারেট গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করলো। একটা গভর্নর জেনারেলের একটা লেজিসলেটিভ কাউন্সিল একটা তৈরি করলো, যার নাম কি দিল? ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। যার নাম কি দিল? ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। এখানে 6 জন লেজিসলেটিভ কাউন্সিলর ছিল যারা লেজিসলেটিভ কাজকর্ম সামলাচ্ছিল। ঠিক আছে, এখানে কজন ছিল? 6 জন লেজিসলেটিভ কাউন্সিলর ছিল। ঠিক আছে, 6 জন লেজিসলেটিভ নতুন মেম্বার নিয়ে একটা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করলো। ঠিক আছে, যার নাম দিল ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এরা একটা ছোটোখাটো মিনি পার্লামেন্টের সময়ের মতো কাজবাজ করছিল। ঠিক আছে, এই যে কাউন্সিলটা ছিল, এই কাউন্সিলে যারা মেম্বার ছিল তারা কাউন্সিলর ছিল, এবং এটা ছোটোখাটো একটা ছোটোখাটো মিনি পার্লামেন্ট হিসাবে কাজ করছিল। ঠিক আছে, পার্লামেন্ট মেনলি কী কাজ করে? পার্লামেন্ট তো আইন তৈরি করার জন্য কাজ করে। ঠিক আছে, এটাও যখন লেজিসলেটিভ কাউন্সিল মানে লেজিসলেটিভ কারা করে, লেজিসলেটিভ মেম্বার ছিল, তারা লেজিসলেটিভ কাউন্সিলর ছিল, তারা আইন তৈরি করছিল, তার মানে একটা ছোটোখাটো মিনি পার্লামেন্ট হিসাবে এরা কাজ করছিল। আর কি করলো? আর করলো কি, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করছিল, ওদের যে ব্যবসা বাণিজ্য চলছিল, এই ব্যবসা বাণিজ্যটাকে বাড়িয়ে দিল, কিন্তু এখানে কোনো টাইম মেনশন করে দিল না। আগেও বলেছিল না 20 বছরের জন্য বাড়াচ্ছি, কিন্তু এই যে 1853 সালে যে ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সটেনশন করলো না, এখানে কোনো টাইম বাউন্ড করে দিল না যে না ভাই 20 বছরের জন্য হোক বা 10 বছরের জন্য হোক বা 5 বছরের জন্য, কোনো টাইম মেনশন করে দিল না। মানে যখন ব্রিটিশ পার্লামেন্ট চাইবে, যখন ইংরেজ সরকার চাইবে, তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওর ব্যবসা বাণিজ্য থেকে বের করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটালি অ্যাবলিশড হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আর তেমন কোনো পাওয়ার রইল না ভারতে। ঠিক আছে, তার মানে তার জন্য এটা লাস্ট চার্টার অ্যাক্ট। কারণ মেনলি চার্টার অ্যাক্ট চালু করা হয়েছিল কিসের জন্য? চার্টার অ্যাক্ট চালু করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, তাকে সরিয়ে ইংরেজ সরকার নিজস্ব অধিকার চালু করার জন্য করেছিল। আস্তে আস্তে সমস্ত পাওয়ার নিতে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ারটাকে টোটালি জিরো করে দিল। তার মানে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর নিয়ন্ত্রণ করার দরকার নেই, কারণ ওর কাছে আর কোনো পাওয়ারই নেই। তার মানে রেগুলেটিং অ্যাক্ট পাস করার আর কোনো দরকারই নেই। তার জন্য 1853 সালের যে রেগুলেটিং অ্যাক্ট সেটাকে লাস্ট চার্টার অ্যাক্ট বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এরপর কি হলো না, এরপর কি হলো জানো? 1853 সালে তো লাস্ট রেগুলেটিং অ্যাক্ট হয়ে গেল। এরপর একটা ঘটনা ঘটেছিল, এরপর একটা বিশাল বড় বিদ্রোহ হয়েছিল। মনে পড়ে বিদ্রোহটা কত সালে হয়েছিল? 1857, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম যুদ্ধ, স্বাধীনতার প্রথম যুদ্ধ, সিপাই মিউটিনি। ঠিক আছে, সিপাই বিদ্রোহ মনে আছে? সিপাই বিদ্রোহ হয় 1857 সালে।
এবং সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পিলারটা ছিল না, সেটাকে একদম নড়িয়ে দিয়েছিল, প্রচুরভাবে নড়িয়ে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় মানে ইংরেজ সরকার প্রায় ভারতকে হারাতে বসেছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল ভারতকে পাওয়ার জন্য, ঠিক আছে, চেষ্টা করছিল যে না ভারত যাবে না, কারণ ভারত ছিল একটা সোনার সম্পত্তি। ও চাইছিল, ভারত থেকে প্রচুর প্রচুর অর্থ আসছিল ইংরেজের কাছে, ইংরেজদের ব্রিটেনে প্রচুর 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 অর্থ যাচ্ছিল। ওরা কোনো মতেই এটা রাজি ছিল না যে ভাই ভারতকে ছেড়ে দেবে। তো 1857 সালে অনেক কষ্ট করে ওরা সিপাহী বিদ্রোহকে বন্ধ করলো। তারপরে ওরা ইংরেজের যে রানী, তারা একটা ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ আনার ব্যবস্থা শুরু করলো, যে না এবার আমরা ডাইরেক্ট কাজ করব, কী সমস্ত ভুলভাল কাজ চলছিল তার জন্য এই সিপাহী বিদ্রোহ এতদূর তৈরি হয়ে গেল, সেইটাকে সামলানোর জন্য আমরা বিভিন্ন রকমের আইন পাস করতে শুরু করলো। সেই আইনটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। এবং এই যখনই 1858 অ্যাক্ট পাস করলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, তখন থেকেই ক্রাউন রুল শুরু হলো, আর তখন থেকেই দ্য কোম্পানি রুল শেষ হয়ে গেল। তার মানে কোম্পানি রুল শেষ আর ক্রাউন রুল শুরু। তাহলে 1858 সালে ক্রাউন রুল শুরু হলো, আমাদের শেষ হলো। তার মানে কোম্পানি রুল যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? কোম্পানি রুল যেটা আমরা পড়ছিলাম সেই কোম্পানি রুলটা শেষ হয়ে গেছে। এরপর যেদিন আমরা যেটা পড়বো সেটা পড়বো ক্রাউন রুল। সেটা 1857 থেকে মানে 1858 থেকে 1947 সাল মানে স্বাধীনতার আগে পর্যন্ত চলছিল ক্রাউন রুল। ঠিক আছে, কোম্পানি রুল শেষ, ক্রাউন রুল শুরু, এবং সেটা আমরা দেখবো নেক্সট দিনের ভিডিওতে। ঠিক আছে, দেখো ভাই আজকে জানি না কেমন হয়েছে ক্লাসটা, তোমরা কতটা বুঝতে পেরেছো। আমি ডিটেলসে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করেছি, যাতে তোমাদের কোনোভাবেই যেন তোমাদের কোনো অসুবিধা না হয় ইন্ডিয়ান পলিটিতে। আমি সেইভাবেই চেষ্টা করছি। ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছি জানে, বুঝতে পারছি যে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, বাট কী করবো বলো, ডিটেলসে প্রত্যেকটা জিনিস যদি আলোচনা করতে হয় তাহলে একটু টাইম দিতেই হবে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ক্লাসটাকে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বুঝিয়েছি, প্রত্যেক পলিটিক্যাল দিক থেকে যে সমস্ত জিনিস ইম্পর্ট্যান্ট ছিল প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি। হিস্ট্রিক্যাল দিক থেকে আরও অনেক এগুলি থেকে আরও অনেক কিছু জানার আছে, বাট পলিটিক্যাল দিক থেকে যেটুকু জিনিস জানিয়েছি সেটা একদম সলিড জানিয়েছি যতটা পেরেছি। ঠিক আছে, তোমরা যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ ভাই লাইক করে দিও। ঠিক আছে, এতক্ষণ ধরে কথা বললাম, এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একটু এফোর্ট দাও ভাই, প্লিজ লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ঠিক আছে, যে কোনো জায়গায় আছে তোমরা সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। ঠিক আছে, বলো যে বাংলাতেও আমরা এইভাবে পলিটি পড়তে পারি। ডিটেলস আলোচনা হচ্ছে, এখানে সিরিজ শুরু হয়েছে। আমি জানি না প্রত্যেক দিন তোমাদের একটা করে আমি ক্লাস দিতে পারবো কিনা, কারণ এত বড় একটা ভিডিও বানাতে প্রচুর টাইম লাগে। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও দেওয়ার, বাট দুদিন অন্তর একটা ভিডিও আমি দেবই, সেটা গ্যারেন্টি। ঠিক আছে, তাও চেষ্টা করবো প্রত্যেক দিন যেন আমি ভিডিওটা দিতে পারি। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। তোমরা যদি লাইক করো তাহলে আমি মোটিভেশন পাবো ভিডিও বানানোর। ঠিক আছে, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেশন পাবো। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাও ভাই। ভিডিও লাইক করে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গায় তোমরা শেয়ার করো, প্রচুর শেয়ার করে দাও ভাই। ঠিক আছে, প্রচুর শেয়ার করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, কারণ যখনই আমি ক্লাসের ভিডিও ছাড়বো তখনই তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তোমরা ক্লাসটাকে এনজয় করতে পারবে। ঠিক আছে, তো আমি আমার ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস বলবো, তোমরা ভাই একটা কাজ করো, এই লক্ষ্মীকান্তের বইটা যদি পারো তাহলে কিনে নাও, যাদের কাছে আছে তারা ভালো, আর যারা কিনতে পারবে না তারা চাইলে দেখো নেটে অনেক ওয়েবসাইটে আছে যেখানে তুমি পিডিএফ পেয়ে যাবে, তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে তোমরা ওই লক্ষ্মীকান্তের বইটা যদি পড়ো তাহলে তোমাদের বুঝতে প্রচুর সুবিধা হবে। তোমাদের প্রত্যেকটা লাইন থেকে আমি তোমাদের বুঝিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি, নর্মালি সহজ ভাষায় বুঝিয়েছি। তো তোমাদের বইটা পড়তে কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো, একবার রিভাইজ করে নিও জিনিসটা। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। চলো বাই বাই, টেক কেয়ার এবং গুড বাই।